তুমি তো মেডিকেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছো। এর এই সাক্ষাৎকার আমি আসছি এখন অনেক রয় যে আহ, ঢাকা মেডিকেলে পুরো বাংলাদেশের মধ্যে 23তম হয়েছিল। আমাদের যারা এখন রানিং শিক্ষার্থী আছে, যারা নাকি পরবর্তীতে মেডিকেলে পড়াশোনার স্বপ্ন দেখছে, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সাক্ষাৎকার আমি আসছি এখন অনেক রয় যে আহ, ঢাকা মেডিকেলে পুরো বাংলাদেশের মধ্যে 23তম হয়েছিল। তো আজকে আমরা তার কাছ থেকে কিছু বিষয় জানবো। আমাদের যারা এখন রানিং শিক্ষার্থী আছে, যারা নাকি পরবর্তীতে মেডিকেলে পড়াশোনার স্বপ্ন দেখছে, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে, আশা করি যে তাদের আজকের এই ইন্টারভিউটা তাদের জন্য অনেক উপকার দিবে। তা আমরা শুরু করছি। প্রথমেই অনেক কেমন আছো? এই তো ভালো। আচ্ছা। তো অনেক, তুমি তো মেডিকেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছো। তো তোমার এই সাফল্যের অনুভূতিটা কেমন ছিল যেদিন তুমি শুনেছো যে তুমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছো? প্রথমে যখন চান্স পেলাম তো তখন রেজাল্টটা দেখার পর সেটা আসলে বিশ্বাস করার মতো ছিল না যে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবো। প্রথমে তো ভেবেছিলাম যে মেডিকেল হবে ঈশ্বরের কৃপায়, বাট ঢাকা মেডিকেলটা প্রথমেই দেখে সেটা আসলে সাফল্য অনুভূতিটা একটু অন্যরকমই ছিল। এটা ভাষায় ভালো করে প্রকাশ করার মতো না। আচ্ছা, তো ছোটবেলা থেকেই কি তোমার এই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল? মানে না, তোমার একদম ছোটবেলা থেকে প্রথম থেকে ছিল না, কিন্তু আচ্ছা, পরবর্তীতে আস্তে আস্তে আমি নিজের মায়ের মোটিভেশন বা ফ্রেন্ডদের কথা হয় তখন আস্তে আস্তে মেডিকেলের সেক্টরটা তারপরে ওখান থেকে সিলেক্ট করা। এর জি। আগে প্রথম ছোটবেলা থেকে একদম ছিল না। যাক, আমার শুনে খুবই ভালো লাগছে যে তোমার মায়ের একটা স্বপ্ন পূরণের জন্য তুমি এই মেডিকেলে ডাক্তার হওয়ার এই পথটা নিয়েছো বা এই সিদ্ধান্তটা নিয়েছো। তোমার পরিবারের কি কেউ মেডিকেল পেশায় মানে আগে ছিল, যে নাকি তুমি নিজেই জি, অনুপ্রাণিত আমার হয়েছে? আমার ছোট মামা ছিল। আমার ছোট আচ্ছা। মামা এখনো মেডিকেলের সেক্টরে আছেন, উনি রেডিওলজি ডিপার্টমেন্টে। বাট আমার জীবনে অনুপ্রেরণার জন্য মা বাবার ভূমিকাটা বেশি, আর ফ্রেন্ডদের এতে। আচ্ছা, গুড। আচ্ছা, এইবার আমরা আসি যে পড়াশোনার প্রস্তুতিটা কিভাবে ছিল সেই বিষয়ে আমি অনেকের কাছ থেকে কিছু জানবো। তুমি যে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করেছিলা, সেটা কিভাবে শুরু করেছিলে একটু যদি দর্শকদেরকে আচ্ছা। জি, বলতা বা আসলে শিক্ষার্থী যারা আছে তাদেরকে বলতা। আসলে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি এটা শুধু এমন না যে এটা আমাদের একাডেমিকের পরে যে আমরা 3 মাস সময় পাই, ওই টাইমে আমরা নতুন করে শুরু করব যে মেডিকেল অ্যাডমিশনের জন্য। এটা হুম। আসলে ধারাবাহিক প্রসেস, যেটা হচ্ছে আমাদেরকে একাডেমিক লাইফ থেকে শুরু করতে হয়। যখনই হচ্ছে আমাদের এসএসসির রেজাল্টটা দিবে, তারপর থেকে আমরা নতুন করে একটা কলেজ আগে থেকে সিলেক্ট করার পর তখন থেকে আমাদেরকে একটা প্ল্যান করে রাখতে হবে যে আমরা কিভাবে আমরা সামনের দিকে আগাবো, যেহেতু আমাদের মেডিকেলটা টার্গেট। তো এই ক্ষেত্রে মেডিকেলের টার্গেটের যে বিষয়টা, এই জন্য আমরা প্রথমে অত বেশি কিছু পড়তে হয় না। বাট আমাদের যে মেইন বইগুলো আছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ওগুলাকে আমরা যদি ওয়েটা ভালো করে বুঝতে পারি, কি ওয়েতে আমাদের মেডিকেল প্যাটার্নে কোশ্চেন আসে, ওই রকম করে যদি প্রস্তুতি নিতে পারি, তাহলে আমাদের অ্যাডমিশনের সময় গিয়ে তেমন আহামরি কষ্ট হয় না। এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের বায়োলজি যে বোটানি প্লাস হচ্ছে আমাদের জুলজি, এই ক্ষেত্রে বইগুলা প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়ার পর, যেমন আমি যদি এক্সাম্পল দিই কোষ ও কোষের গঠন, এই অধ্যায়টা আমি প্রথমে বই থেকে ভালো করে পড়বো। পড়ার পর তারপরে হচ্ছে আমি এই রিলেটেড কোশ্চেনগুলো, অনুশীলনীতে যেই কোশ্চেনগুলো আছে, এই ক্ষেত্রে বলে রাখি যে শুধুমাত্র আমাদের এক টিচারের অনুশীলনী আমরা সলভ করব না। আমাদের এই রিলেটেড বায়োলজিতে, বোটানিতে অনেকগুলো রাইটারের বই আছে। তো সবগুলো মিলে অনেক বই পাওয়া যাবে যেগুলাতে সব একসাথে রাইটারের কোশ্চেনগুলো অ্যাড করে দেওয়া আছে, অনুশীলনী প্রশ্ন। ওগুলো আমাদেরকে ভালো করে সলভ করতে হবে। এক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি রেটিনার অনুশীলনী প্রশ্ন ব্যাংক এটা সলভ করেছিলাম। তো এইরকম অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করার পর নেক্সট কাজ হচ্ছে তোমার ভালো করে এক্সাম দাও। এই ক্ষেত্রে তুমি এক্সামকে অনলাইনেও প্রেফার করতে পারো বা অফলাইনেও। তোমার কাছে যদি মনে হয় যে আমি অনলাইনে এক্সাম দিয়েও খুব ভালো প্রিপারেশন নিতে পারি, তাহলে ওই ক্ষেত্রে করবে। আর যদি মনে হয় না আমি সরাসরি দিতে চাই, তাহলে এই ক্ষেত্রে তুমি সরাসরি করবে। তো এইভাবে আর কি প্রস্তুতিটা তোমার আগানো উচিত প্রথম থেকে। আচ্ছা, খুবই অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর কথা বলেছো। এমনিতে অনেক শিক্ষার্থী প্রশ্ন করে যে আসলে কত ঘন্টা পড়াশোনা করা উচিত একাডেমিক লাইফে, বা কিভাবে পড়তে হবে বা কতটুকু। আর তোমার লাইফে কি মানে তোমার এই যে বিষয়গুলো পরীক্ষা আসে মেডিকেলে, তো ওইটার মধ্যে কোন সাবজেক্টটা অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছিল, যে না এই বিষয়টা আমি একটু অন্য সাবজেক্টের তুলনায় একটু দুর্বল ছিলাম, আচ্ছা। এটা ওভারকাম কিভাবে করছো? রাইট। এক্ষেত্রে আমি প্রথমে বলে রাখি যে পড়াশোনার টাইমটা আসলে ফিক্সড করা উচিত না।
বা আমরা যদি সবাইকে চিন্তা করি, প্রত্যেকজনের ক্যাপাসিটি এক একজনের এক এক রকম। আমার কিছু ফ্রেন্ড খুব কম টাইম পরে খুব ভালো এফোর্ট দিতে পারতো, খুব ভালো তারা করতে পারতো, বাট আমার ক্ষেত্রে দেখা গেছে যে আমাকে একটু বেশি টাইম দিতে হচ্ছে। তা আমি বলবো যে তোমরা কোনো টাইম সিলেক্ট না করে তোমরা পড়া শুরু করো এবং একটা নির্দিষ্ট টপিক ধরে আগাতে থাকো, যে আমি টার্গেট থাকবে আমি এই টপিকটা শেষ করব আজকের মধ্যে, বাট ভালো করে শেষ করব। এমন না যে খুব দ্রুত করে শেষ করে আমি তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ফ্রেন্ডের থেকে আগিয়ে গেলাম, এইরকম না। আমাদের ভালো করে টপিকটা বেসিকটা ক্লিয়ার করে আগাতে তোমার যতটুকু টাইম লাগে তুমি সারাদিন ওই টাইমে নেবে। আর স্যার আরেকটা যে কোশ্চেন বললো যে পড়ার সময় এরকম কোনো সাবজেক্ট কোনো চ্যালেঞ্জিং ছিল কিনা, এটা আসলে বলতে গেলে ছিল, বাট এটা বেশি ছিল হচ্ছে আমার ক্ষেত্রে মেডিকেলের যে জেনারেল নলেজ আর ইংলিশটা আছে ওইটার বিষয়। কারণ জেনারেল নলেজ হচ্ছে হিউজ টপিক, তো এত টপিকের মধ্যে কভার করাটা আসলে টাফ। তো সেই জন্য সিলেক্টিভ কিছু পড়াশোনা করলে তাহলে হচ্ছে সিলেক্টিভ ওই জায়গা থেকে আমাদের মেডিকেলে কমন আসে, বা তখন ওই জায়গায় ভালো করা যায়। তো ওই জায়গাটার থেকে একটু চ্যালেঞ্জিং ছিল। আর তখন ভালো করে ওখান থেকে টোটালি ঠিক মতো পড়ার কারণে যে সিলেক্টিভ পড়াশোনাটা ওইটার কারণে ওইটাও পরে ওভারকাম করা গেছে। বাট প্রথম একটু আমার কাছে এই জিনিসটা একটু বেশি চ্যালেঞ্জিং ছিল। এত আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের এই সাক্ষাৎকারের মাধ্যমে বা ইন্টারভিউর মাধ্যমে আমাদের যারা শিক্ষার্থী আছে রানিং, যারা কলেজে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে পড়ছো, অথবা ভবিষ্যতে যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য এই সাক্ষাৎকারটা অনেক বেশি ইনফরমেটিভ আমি মনে করি। তো নেক্সট আরেকটা প্রশ্ন রাখতেছি। অনেক শিক্ষার্থী বিশেষ করে একদম শেষ মুহূর্তে এসে হতাশ হয়ে যায় যে আসলে আমি কি চান্স পাবো কিনা, বা সে ডিমোটিভেটেড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আসলে কিভাবে কি পরামর্শ দিবা, বা কোনো পরামর্শ জি, আছে কিনা? এটা আমি ম্যাক্সিমাম শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজেদের ব্যাচমেটও হোক বা এখন আমাদের জুনিয়র তাদের মধ্যেই প্রবলেমটা বেশি করে ফিল করি, যে হতাশার এই বিষয়টা। আসলে আমাদের হতাশাটা আসার প্রথম কারণ হচ্ছে আমরা অন্যদের সাথে কম্পেয়ার করি, যে আমাদের কোনো কোচিং একটা এক্সাম দিলাম, সেই এক্সামের মার্কটা আমার খুব কম আসতেছে, অন্যদের বেশি আসতেছে। এটা হচ্ছে আমাদের মেইন কারণ কম্পেয়ারের। তো আমরা যদি প্রথম থেকে এই কম্পেয়ারটা অন্যদের সাথে না করে নিজের সাথে করি, কিভাবে, যে আজকে আমি এই টপিকে এক্সাম দিই, আজকে নিজে ধরলাম আমি 50-তে 35 পেলাম, পরবর্তীতে আমি এক্সামে দিয়ে আমি যাতে 40 আনতে পারি বা তার থেকে 40+ আনতে পারি। অর্থাৎ কম্পারিজনটা নিজের সাথে করতে হবে। আমার রাইট। ফ্রেন্ড কোনো কারণে এর থেকে বেশি পেলো, এর সাথে হুম। কম্পেয়ার করে কোনো লাভ নেই, কারণ রাইট। এতে হচ্ছে হতাশা ছাড়া আর কিছু পাওয়া যায় না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা অনেক সময় চিন্তা করি সিট সংখ্যা এতটুকু, এত এত এক্সাম দিবে, এক্সামে তো আমি কিভাবে চান্স পাবো, এরকমটা মনে হয়, এটা সবার মনে হয়, আমার নিজেরও মনে হয়েছিল, রাইট। এটা আমি বলবো না যে মনে হয়নি কোনো সময়। কিন্তু এখান থেকে পরবর্তীতে একটা সিলেক্টিভ তুমি যদি চিন্তা করতে পারো যে তুমি অন্যদের সাথে আসলে কম্পেয়ার করতে হবে না। আমি যদি বাস্তবতা বলি, যে তুমি যদি তোমার এক্সামে 100 মার্কের থেকে তুমি যদি 80 বা মোর দেন 80 যদি কনফার্ম করতে পারো, তাহলে তোমার চান্সটা প্রায় নিশ্চিত ধরা যায়। তো আমি বলবো যে তুমি অন্যদের সাথে কম্পেয়ার না করে নিজের মধ্যেই থাকা, এটা তোমাকে হতাশার থেকে দূরে রাখবে। আর সেকেন্ড যেটা হচ্ছে তোমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অলওয়েজ সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবে, নিজের কাজের দিকে একদিকে ফোকাস দিয়ে যাবে। তুমি যদি পরিশ্রম করো তোমার পরিশ্রমের মূল্য উনি ঠিকই দিবেন। তো এতটুকুই বলতে পারি। খুবই চমৎকার একটা কথা বলেছে। আসলে হতাশ হওয়া যাবে না, এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যে কথাটা বলল, আসলে এটা খুবই, খুবই প্রত্যেকটা যে ধর্মেই আছে না কেন, সেই ধর্মে যদি তার ধর্মটাকে প্র্যাকটিসের মধ্যে থাকে, সে কিন্তু তাহলে হতাশ হবে না। তার মধ্যে একটা উমিদ বা আশা অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। তো এরপরে সবচেয়ে যেই মানে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে তারা অনেকেই দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, আর এখন তো সোশ্যাল মিডিয়া ছাড়া আসলে আমাদের লাইফ চলেই না। তো এই ক্ষেত্রে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকাটা কি জরুরি কিনা, অথবা যারা আহ, দূরে থাকে, মানে কিভাবে এটাকে ইউটিলাইজ করতে পারে, এই বিষয়ে যদি, বা তুমি কি করছিলা রাইট, তখন? আমার ক্ষেত্রেও এমন না যে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না, আমি ছিলাম, বাট আমার অ্যাক্টিভটা ছিল হচ্ছে পড়াশোনার কাজে। যেমন আমি যখন ইউটিউব ইউজ করতাম, সেই ইউটিউবে আমি শুধু অনলি ক্লাস করতাম, তো বিভিন্ন ফ্রি ক্লাসগুলো পাওয়া যায় ইউটিউবে, ওগুলো ইউজ করতাম। আবার ফেসবুকে হচ্ছে বিভিন্ন গ্রুপে আমি অনলাইনে অ্যাড থাকতাম, সেই অনলাইনে এক্সাম দেওয়ার বিষয়টাতে। তো ফেসবুকের মাধ্যমে আমি এখানে এক্সাম দিতাম, ইউটিউবের মাধ্যমে ক্লাস করতাম। তো এক্ষেত্রে কিন্তু আমার টাইম খারাপ নষ্ট হচ্ছে না, বরঞ্চ আমি আরো টাইমটাকে ইউটিলাইজ করতে পারতেছি। তো আমি এটা বলবো যে আমাদের মাঝে মাঝে এমনটা হতে পারে যে অনেক সময় পড়াশোনার কাজে অনেক সময় বোরিং লাগতেছে, আমরা অনেক কিছু করতে পারি, বাট এই তুমি যদি একবার ফেসবুকের এই ইউটিউব এগুলা লুপে পড়ে যাও টাইম ওয়েস্টের, তাহলে দেখবো অল টাইম তোমার কাছে এগুলা ডিমোটিভেট করতেছে, তোমার যে ক্যাপাসিটিটা ওইটাকে অযথা কমিয়ে দিচ্ছে।
তো আমি এতটুকু অন্তত বলতে পারি যে তোমরা অলওয়েজ চাবে যে এগুলোর থেকে দূরে থাকতে, বাট তোমরা যদি ইউজ করো সেটাকে কিভাবে তোমার জন্য কাজে লাগবে জীবনে, ওইটাকে ওইভাবে কাজে লাগাতে হবে। তাহলে দেখবে আর এগুলা নিয়ে প্রবলেমে পড়বে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুবই আজকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শমূলক একটি সাক্ষাৎকার নিলাম অনিক রয়ের কাছ থেকে। তো অনিক রয়, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমার জন্য দোয়া রইলো যে তুমি অনেক বড় ডক্টর হও এবং আমাদের দেশের মানুষের জন্য সেবা করো। যদি তোমার শেষ কোনো কথা থেকে থাকে তো বলতে। আমার জন্য দোয়া করবেন, আর তোমরা সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য দোয়া রইলো যাতে তোমরা তোমাদের বেস্ট, এই যে ইন্টারমিডিয়েট এই টাইমটা আছে, এটা তোমাদের জীবনে অন্যতম একটা বেস্ট টাইম। আর বড় কথা হলো শুধু যে এই টাইমটাই বেস্ট টাইম এরকম না, এর পরে যেই টাইমটা তোমরা লিড করবে ওইটাও বেস্ট টাইম, বাট এখনের জন্য এটা খুবই ফ্রুটফুল একটা টাইম। কারণ হচ্ছে এইটা থেকেই, এই ইন্টারমিডিয়েট এই লাইন থেকে আমরা এক একজন এক এক লাইনে চলে যাব। সেটা আমরা শুধু যে মেডিকেল এটা না, ইঞ্জিনিয়ারিং হোক বা বা যার যে রকম স্বপ্ন আছে, আমরা ওই দিকে যাওয়ার স্টার্টিংটাই হচ্ছে এই ইন্টারমিডিয়েট এই টাইমটা। তো এই টাইমটাতে তুমি তোমার বেস্টটা দাও। অনেক সময় যেমন আমরা খেলাধুলার মধ্যে যে ফাইনাল ম্যাচ হলে আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করি, আমি বলবো যে এটাও তোমরা ভেবে রাখো ইন্টারমিডিয়েটটা তোমাদের বেস্ট দেওয়ার টাইম। এটা তোমরা বেস্টটা দিয়ে ট্রাই করো, তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা ভালো জায়গায় যেতে পারবে। আর পরবর্তীতেও ওইটাকে মেনটেন করলে সারা জীবনে পরবর্তীতে ভালো দিকই হবে। তো এতটুকু তোমাদের জন্য শুভকামনা আচ্ছা, রইলো। থ্যাংক ইউ অনেক। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভুলতা রেসিডেন্সিয়াল কলেজের পেজের সাথে অ্যাক্টিভ থাকেন। আল্লাহ হাফেজ।